ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসছে দোরগোড়ায়। আর এই ২৬-এর বিধানসভা নির্বাচনে কি উত্তরবঙ্গ গেম চেঞ্জার হতে চলেছে? তৃণমূল, বিজেপি নাকি অন্য কোনো দল? কে জয়ী হবে উত্তরবঙ্গ থেকে, বা উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে, এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী পঞ্চানন। প্রথমে যে বিষয়টা, উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরে গেলেন ৩ দিনের জন্য, বাণিজ্য সফর ছিল, সেই সঙ্গে প্রশাসনিক বৈঠকও ছিল। বিজেপি বলছে যে, শুভেন্দু অধিকারী বলছে উত্তরবঙ্গের 2টো সিট মাত্র পাবে তৃণমূল, বাকি সমস্তটাই বিজেপির। এদিকে তৃণমূল কংগ্রেসও মরিয়া সেখানে একচ্ছত্র দল তৈরি করার জন্য। কি মনে হয় উত্তরবঙ্গে ২০২৬-এ কি হতে চলেছে রাজনৈতিক সমীকরণ? দেখো, উত্তরবঙ্গ রাজনীতি বরাবরই দক্ষিণবঙ্গের থেকে একটু আলাদা হয়। যেহেতু আমরা যারা কলকাতায় থাকি বা কলকাতার বিরাট অংশের দক্ষিণবঙ্গের মানুষ কলকাতায় বসে যে পরিষেবাটা পান, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের অভিযোগ সেই পরিষেবা তারা পান না। এটা খুব সত্যি কথা যে কলকাতায় একটা আইটি ইন্ডাস্ট্রি আছে, কলকাতায় মেট্রো রেল আছে, আরও অনেক সুযোগ সুবিধা কলকাতায় বসে দক্ষিণবঙ্গের মানুষ পান, সেটা মালদার ওপারের মানুষরা অতটা পান না। ফলত উত্তরবঙ্গের রাজনীতিতে এটা একটা ইম্প্যাক্ট আছে। এবং ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই একটা ওই উত্তরবঙ্গর নিয়ে একটা আলাদা রাজনৈতিক মানসিকতা তারা তৈরি করতে পেরেছে। এই কয়েকদিন আগেই তৃণমূলে আসা এককালীন বিজেপি নেতা এবং আদিবাসীদের অন্যতম মুখ জন বার্লা, তিনি ভীষণভাবে বাংলা ভাগের দাবি তুলেছিলেন। তিনি বলতেন যে উত্তরবঙ্গ ভাগ করে নতুন আলাদা একটা রাজ্য দেওয়া হোক, কারণ উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত। তো সেই রকম জায়গা থেকে উত্তরবঙ্গের মানুষ এবার কোন দিকে থাকবে সেটা বোঝা খুব সমস্যার। তার কারণ, আমরা যদি উত্তরবঙ্গের ইতিহাস একটু ঘেঁটে দেখি, আমরা দেখব বেশিরভাগ ক্ষেত্রেই বামফ্রন্টের যে প্রবল ৩৪ বছরের যে সংগঠন সিপিআইএমের, সেখানেও উত্তরবঙ্গ খানিকটা আলাদা থেকেছে। আমরা দেখতাম যে দিনাজপুরে, বিশেষ করে বালুরঘাট থেকে শুরু করে বিরাট একটা অংশে আরএসপির একটা দারুণ জায়গা ছিল। আমরা দেখতাম কোচবিহারের একটা বিরাট অংশ জুড়ে, তখন আলিপুরদুয়ার হয়নি, কোচবিহারের একটা বিরাট অংশে ছিল হচ্ছে ফরওয়ার্ড ব্লকের খুব দাপাদাপি। তখন ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন কমল গুহ, আজকে তার ছেলে উদয়ন গুহ, যিনি ফরওয়ার্ড ব্লক থেকে পরবর্তীকালে তৃণমূলে যোগ দিয়েছেন। তো সবসময় মালদা, মুর্শিদাবাদ এবং তারপর উত্তরবঙ্গ, এই কয়েকটা জায়গা মূলত একটু আলাদা কথা বলেছে। আমরা দেখতাম যে উত্তরবঙ্গে বারবার করে পাহাড় উত্তাল হয়েছে। পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবিতে প্রথমে সুভাষ ঘিসিং একটা আন্দোলন করলেন, সেটা কিছুটা চাপা দিল তৎকালীন বামফ্রন্ট, অনেকটা চেষ্টা করলো ম্যানেজ করার। তারপর আবার বিমল গুরুংদের নেতৃত্বে নতুন করে আন্দোলন তৈরি হলো, জিটিএ, গোর্খাল্যান্ড টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন। তো এইসব করার মধ্যে দিয়ে অনেকটা ভালো খারাপের মধ্যে দিয়ে কাটছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বারবার করে বলেছেন জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে। জঙ্গলমহলের অশান্ত ভাব থেকে আজকে সত্যি একটা শান্তি বিরাজমান, পাহাড়েও একটা বেসিক শান্তি বিরাজমান। পাহাড়ের মানুষ এখন আর সেই অর্থে আন্দোলন করেন না, পাহাড়ে ট্যুরিজম বাড়ছে। কিন্তু তারপরেও একটু যদি তুমি তলিয়ে দেখো ইতিহাস, দেখবে পাহাড়ে কিন্তু তৃণমূল খুব একটা সাফল্য পায় না। ২০১৪ সালে বিজেপির মরাগাঙে যে বান এসছিল বাংলায়, অন্তত সেই মরাগাঙেও 2জন এমপি ছিল, তার মধ্যে একজন এস আলুওয়ালিয়া, যিনি দার্জিলিং লোকসভা থেকে জিতেছিলেন। তো উত্তরবঙ্গের মানুষ কি করবে সেটা খুবই বোঝা ভার আর কি। এবার শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন যে বিজেপি 56টা আসন পাবে আর তৃণমূল 2টো আসন পাবে। তৃণমূল কোন 2টো পাবে? সিতাই আর চোপড়া। এই সিতাই আসন থেকে গতবার জগদীশচন্দ্র বসু নিয়ে জিতেছিলেন, যিনি এবারে লোকসভায় নিশীথ প্রামাণিকের এগেনস্টে দাঁড়িয়ে নিশীথ প্রামাণিককে হারিয়ে দিলেন। নিশীথ প্রামাণিক তো সাধারণ খুব এমপি ছিলেন না, পাশাপাশি তিনি ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তাকে হারিয়েছেন। ফলত সিতাই কেন্দ্রটাতে তৃণমূল কনফিডেন্ট এবং শুভেন্দু অধিকারী কনফিডেন্ট। এরপর দেখো মজার ব্যাপার, হিন্দু মুসলমান ভোট ভাগাভাগির তো একটা রাজনীতি পশ্চিমবঙ্গে আজকের দিনে। ফলত চোপড়া যেহেতু একটা বিরাটভাবে মুসলিমদের আধিপত্য রয়েছে, সেই জায়গাটাতে কিন্তু শুভেন্দু অধিকারী বলছে হামিদুর রহমান তিনি জিতবেন। এইবার এই হামিদুর রহমান আগে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতো, পরবর্তীকালে তৃণমূলে আসে, তৃণমূলের থেকে জিতবেন। বাকি 56টা শুভেন্দু অধিকারীর দাবি তারা জিতবেন। আমার মনে হয় না এতটা সুযোগ উত্তরবঙ্গ বিজেপিকে দেবে না।
কেন দেবে না? কারণ বিজেপিকে উত্তরবঙ্গ এর আগে সুযোগ দিয়েছে। কীভাবে সুযোগ দিয়েছে? 2014-তে যেরকম বললাম দার্জিলিং আসনটা দিয়েছে, তারপর আমরা দেখেছি 2019-এ তো ঢেলে দিয়েছে, 21-এর বিধানসভায় ভরিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা পেয়েছি নিশীথ প্রামাণিকের মতো নেতা, আমরা পেয়েছি তোমার দেবশ্রী চৌধুরী, তারপর ছিল হচ্ছে সুকান্ত মজুমদার, যে সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে জিতে বিজেপির রাজ্য সভাপতি হয়েছে। এবং বিজেপি ট্যাকটিক্যালি দক্ষিণবঙ্গ থেকে যে সকল এমপিরা জিতেছিল তাদেরকে কিন্তু সে অর্থে মন্ত্রী করেনি। এই দেবশ্রী চৌধুরীকে মন্ত্রী করেছিল, নিশীথ প্রামাণিককে মন্ত্রী করেছিল, সুকান্ত মজুমদারকে এখনও মন্ত্রী করেছে। ফলত উত্তরবঙ্গের প্রতি বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্বের একটা নজর রয়েছে বোঝা যায়। কিন্তু এরা ক্ষমতা পেয়ে, এই যে এমএলএরা ক্ষমতা পেয়ে তারা কী এমন উন্নতি করেছে উত্তরবঙ্গের জন্য? এই যে যখন শুভেন্দু অধিকারী যেদিনকে দাঁড়িয়ে 19শে মে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার দিন বা তার পরের দিন শুভেন্দু অধিকারী তিরঙ্গা মিছিল করলেন শিলিগুড়িতে বা অন্যান্য জায়গায়, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে যখন বলছেন, তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় কল্পতরু মোডে গিয়ে উত্তরবঙ্গকে ঢেলে সাজাচ্ছেন। এটা সেটা অনেক রকম প্রতিশ্রুতি, বিভিন্ন রকম উত্তরবঙ্গে কাজ, এবং আনডাউটেডলি উত্তরবঙ্গে কিন্তু রাস্তাঘাট, হাসপাতালের বেসিক ডেভেলপমেন্ট তৃণমূলের আমলে হয়েছে, এটা মেনে নিতে হবে। বামফ্রন্টের আমলেও কিছু কাজ হয়েছে, তৃণমূলের আমলেও কাজ হয়েছে, কিন্তু আবার বলছি সার্বিক উন্নয়ন বিরাট হয়েছে এটা বলা যায় না। উত্তরবঙ্গের মানুষের ছেলেদেরও চাকরি গেছে, এই 26,000 চাকরি প্রার্থীর মধ্যে উত্তরবঙ্গের মানুষেরও তো ছিল। উত্তরবঙ্গের মানুষেরও তো 100 দিনের কাজের টাকা পায়নি। উত্তরবঙ্গের মানুষও তো এখন আয়ুষ্মান ভারত প্রকল্পের টাকা পায় না। এরকম তো সমস্যাগুলো রয়েছে। তারপরেও বলছি তৃণমূল একটা জায়গা থেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছে, তাদের পাশাপাশি তাদের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন স্কিম তো আছেই। তো সেরকম একটা জায়গা থেকে বিশেষ করে বিজেপির যারা এমপি তারা কিছুটা কাজ করার চেষ্টা করলেও, যেমন সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, এরা কিছুটা কাজ করার চেষ্টা করলেও বিজেপির যারা এমএলএ তারা কিন্তু বিরাট ম্যাসিভলি কোনো কাজ করেনি। আমরা অনেকের নামই হয়তো জানি না উত্তরবঙ্গ থেকে। তাদের আমি একটু আগে লিস্ট দেখছিলাম, কোচবিহার থেকে 9টা বিধানসভার মধ্যে 7টাই বিজেপি, আলিপুরদুয়ারে 5-এ 5 বিজেপি, জলপাইগুড়িতে 7-এ 5 বিজেপি, দার্জিলিংয়ে 5-এ 5 বিজেপি, দিনাজপুর থেকে 6টা আসন তাদের, মালদা থেকে 4টে আসন তাদের। ফলত বোঝা যাচ্ছে প্রচুর, মানে অনেকগুলো আসন। এই 56টা আসনের কথা আজকে শুভেন্দু অধিকারী বলছেন, 30-35টা তো আমি এমনি দেখতে পাচ্ছি। 30-35টা বিধানসভায় সদস্য পেয়ে উত্তরবঙ্গকে বিজেপি কী দিয়েছে? মানুষ তো বোকা নয়, কি পাচ্ছে না পাচ্ছে তাদের কাছে হিসেব আছে। ধরো শিলিগুড়িতে সিপিআইএম নেতা শঙ্কর ঘোষ তিনি চলে গেলেন আজকে বিজেপিতে। পাশাপাশি আমরা দেখলাম তারপরেই শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি নির্বাচনে সিপিআইএম হেরে গেল এই কয়েকদিন আগেই, এবং সেখানে গৌতমবাবু জিতলেন। এবং শিলিগুড়িকে মডেল করে তৃণমূল কিন্তু বিরাট অঙ্কের ডেভেলপমেন্ট এবং উন্নয়নে টাকা খরচ করছে উত্তরবঙ্গে, এবং ট্যুরিজম ডেভেলপ করছে। ফলত এবং পাহাড় মোটামুটি আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যালি গ্রিপে আছে। তো সব মিলিয়ে আবার বলছি, শঙ্কর ঘোষ ছাড়া এই যে এতগুলো এমএলএর আমরা নামও জানি না তারা কি কাজ করে, তারা ঠিকঠাক করে আদৌ মানুষের সাথে যোগাযোগ রাখছে কি না, এটার কোনো প্রথমত জানার আমাদের কাছে সুযোগ নেই। দ্বিতীয়ত তারা এমন কোনো ডেভেলপমেন্ট করছে না যাতে মানুষের মধ্যে বিরাট এফেক্ট পড়ে। তো ফলত শুভেন্দু অধিকারী যে মানে যা বলছে তা আমার মনে হয় না সম্ভব বলে। উত্তরবঙ্গ মানেই আমরা জানি সেখানে সুকান্ত মজুমদারের একটা লবি কাজ করে। তো শুভেন্দু অধিকারীর লবি কি 26শে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে কাজ করবে? হ্যাঁ, এইটা একটা বড় ব্যাপার। এবার শুভেন্দু অধিকারী তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার হতে চান, মুখ্যমন্ত্রী হতে চান, ফলত তার তো উত্তরবঙ্গের ভোট দরকার। তার জন্য তাকে এই যে দিলীপ ঘোষের এগেনস্টে সবাই কথা বললেও শুভেন্দু খুব একটা বলছে না। তো ফলত স্বাভাবিকভাবে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতিরা লবিবাজি তো তৈরি হবেই। কিন্তু শুভেন্দু তো আর যাই হোক মাস লিডার, মানুষের সাথে তার যোগাযোগ আছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তো সেই অর্থে মাস লিডার নন, তিনি তো ছাত্র রাজনীতি করে রাজনীতিটা করতে আসেননি। শুভেন্দু অধিকারীর ব্যাকগ্রাউন্ডই রাজনৈতিক। তার বাবা শিশির অধিকারী দীর্ঘদিন ধরে কাথির নেতা, নন্দীগ্রামের মতো একটা বিরাট মুভমেন্টে শুভেন্দুর পার্টিসিপেশন, সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর পলিটিক্যাল যা এক্সপেরিয়েন্স সেখানে সুকান্ত মজুমদার কিছুই না। এবং উত্তরবঙ্গের যারা নেতা, তৃণমূল থেকে আসা বাদ দিলে যারা মোটামুটি নেতা, তারা খুব একটা কেউ মাস লিডার নয়।
সুকান্ত মজুমদার অর্ধেক দিন হয়তো বালুরঘাটেই থাকতে পারেন না রাজ্য সভাপতি বলে। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি একজন পিএইচডি স্কলার, তিনি সভাপতি, তিনি মাফ করবে, তিনি প্রফেসর ছিলেন, তিনি আরএসএস করতেন। কিন্তু মাস লিডার হতে যেটা লাগে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানুষ মাস লিডার বলতে যাদেরকে বোঝে, এককালে সিপিএমের ছিল মানিক সান্যাল, জ্যোতি বসু, বুদ্ধবাবু, নিরুপম সেন, কান্তি গাঙ্গুলি, আজকের দিনে ধরো ববি হাকিম, মমতা ব্যানার্জি, মদন মিত্র, এরা হচ্ছে মাস লিডার। তুমি ডেরেক ওব্রায়েনকে আবার মাস লিডার বলতে পারবেন না, তুমি কাকলি ঘোষ দস্তিদারকে বিরাট অ্যাঙ্গেলে মাস লিডার বলতে পারবে না। কিন্তু তৃণমূলে তো বিরাট অংশের মাস লিডার আছে, বিজেপিতে সেই অস্ত্রে মাস লিডার তো কম। ধরো শিলিগুড়ির ক্ষেত্রে শঙ্কর ঘোষ কিছুটা মাস লিডার, কিন্তু সে তাও বিরাট বলবো না। সজল ঘোষ উত্তর কলকাতার মাস লিডার, শুভেন্দু অধিকারী মাস লিডার। কিন্তু সুকান্ত মজুমদারের যে লবি, এটা পুরোটাই আরএসএস লবি। এটা হচ্ছে, এবার একটা রাজনৈতিক দল চালাতে গেলে যেরকমভাবে মাস লিডারের প্রয়োজন হয়, তেমনি একটা রাজনৈতিক মনন সম্পন্ন মেধাবী রাজনীতিবিদ কিংবা বুদ্ধিদীপ্ত পলিটিশিয়ানের প্রয়োজন হয়। কাকে সরালে কাকে করতে হবে, কী করতে হবে, এই স্ট্র্যাটেজি মেকার কিছু লোক থাকে। যেমন ধরো সিপিএমের মানে অনিল বিশ্বাস ছিল, এইবার বা আজকের দিনে বিজেপিতে অনির্বাণ গাঙ্গুলি রয়েছেন, যিনি যাদবপুর থেকে ক্যান্ডিডেট ছিলেন। এরা তো মাস লিডার নয়, এরা হচ্ছে মেধা। তো সুকান্ত মজুমদার আমার ধারণা মেধা, সুকান্ত মজুমদার মাস লিডার নন, ফলত তার কাছে বিরাট কোনো পলিটিক্যাল গ্রিপনেস আছে বলে আমার মনে হয় না। যা করতে পারে শুভেন্দুই করতে পারে, সেটা তৃণমূলের লোকজনকে বিজেপিতে এনে কিংবা কিছু একটা করে টোরে টাকা পয়সা ইত্যাদি যা যা হয় আজকের দিনে, বা হিন্দু মুসলমান করে টোরে কাপড়লে শুভেন্দুই পারে। আমার মনে হয় সুকান্ত মজুমদারের লবি গ্রুপের একটা ফ্যাক্টর হবে বলে। সিপিএম কি এখানে আবার খাতা খুলতে পারে? দেখো, ব্যাপারটা হচ্ছে, যা খবর পাচ্ছিলাম আমরা লাস্ট এপ্রিল অবধি, সেটা হচ্ছে বামফ্রন্টের যে আসনের বিভাজন সেটা নতুন করে হতে চলেছে। আমরা দেখতাম বামফ্রন্টের আমল এবং তার পরের 10 বছর অন্তত বা 12-13 বছর, যে বালুরঘাট মানে আরএসপি ক্যান্ডিডেট দেবে, তোমার কোচবিহারের দিনহাটা মানে হচ্ছে তোমার ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট দেবে, মেদিনীপুরের কিছু সিটে সিপিআই ক্যান্ডিডেট দেবে, আবার দক্ষিণ 24 পরগনার কিছু সিটে আরএসপি ক্যান্ডিডেট দেবে। এইগুলো কিছু নিয়ম ছিল। বাকি পকেটগুলো নর্মালি সিপিএম ক্যান্ডিডেট দেবে। এবার ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই এতটাই ক্ষয়িষ্ণু আজকের দিনে দাঁড়িয়ে, তারা ক্যান্ডিডেট দেওয়া মানে সিপিএমের ভোট ব্যাঙ্ক নষ্ট হচ্ছে। এবার যা ভালো বাজেয়াপ্ত হচ্ছে, সিপিএমেরও হচ্ছে, কিন্তু তারা দাঁড়ালে আরও খারাপ অবস্থা। তো সেই জায়গা থেকে এবার বামফ্রন্টে শোনা যাচ্ছে আসনের বিভাজনটা অন্যরকম হতে পারে। এবার হয়তো বালুরঘাট আরএসপি নাও পেতে পারে। দিনহাটা কোচবিহারের বিরাট অংশের যে কমল গুহর যে ক্ষমতা ছিল আজকের দিনে, উদয়ন গুহ যাই হোক, তিনি তো আর তৃণমূলে চলে গেছেন, এই অংশটা কোনোভাবেই আর ফরওয়ার্ড ব্লকে ভোট দেয় না, সব ভোট উদয়ন গুহ নিয়ে চলে গেছে। ফলত সিপিএমের যারা ডার্ক ভোটার, তারা কোন দিকে থাকবে তারা বুঝতে পারছে না। তারা উদয়ন গুহর লোকজন, যাদের সাথে তারা একসময় রাজনীতি করতো ধরো কোচবিহারে, আজকে তারাই পিটাচ্ছে সিপিএমের নেতাদেরকে। ফলত এই একটা অসুবিধার জায়গা হচ্ছে। ফলত বামফ্রন্ট এবারে যদি আসনটা পাল্টায়, আসনগুলো একটু চেঞ্জ করে, এদিক সেদিক করে, তাহলে কিন্তু একটা অন্য কিছু হতে পারে। এছাড়া ধরো উত্তরবঙ্গের নেতা যে ভিক্টর, সে দীর্ঘদিন এমএলএ ছিল, তার বাবা এমএলএ ছিল। ভিক্টর একটা ফ্যাক্টর হতে পারে কোচবিহার না, ও সম্ভবত ও দিনাজপুরের আসন থেকে, এবং ও এখন কংগ্রেসে চলে গেছে। কংগ্রেস একটা ফ্যাক্টর ওই সিটটাতে। তাছাড়া বাকি আসনগুলোতে কি করবে বোঝা যাচ্ছে না। শিলিগুড়িতে সিপিএমের একটা ভালো ভোট ব্যাঙ্ক আছে, অশোক ভট্টাচার্য বাবু এখনও জীবিত, ফলত অশোকবাবুকে এবার না দাঁড় করালেও সেই সিটটা নিয়ে কিছু একটা হতে পারে। উত্তরবঙ্গে বাকি জায়গায় কী হবে আমরা জানি না, তবে মালদায় কিন্তু আমার ধারণা বিজেপি এবার আর দাঁত ফোটাতে পারবে না। মালদায় আমরা দেখলাম, মালদা দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী জিতলেন কংগ্রেসে। মালদার কিন্তু মুসলিম ভোট ব্যাঙ্ক তৃণমূল থেকে পুরোটাই কংগ্রেসের দিকে অনেকটা শিফট হয়ে গেছে। মালদার যে হিন্দু ভোট ব্যাঙ্ক, মুসলিমদেরকে আটকাতে গিয়ে হিন্দু মুসলমান ভোট ভাগাভাগির মাঝখানে দাঁড়িয়ে ভোটটা দিয়েছিল বিজেপিকে, আমার মনে হয় মালদার সেই ভোট ব্যাঙ্ক আর কচ করবে না। মালদা মুর্শিদাবাদের ভোট ব্যাঙ্ক কিন্তু এবারে বাম কংগ্রেসকে ঢেলে ভোট দেবে বলে মনে হচ্ছে। ফলত সিপিএমের এটাই, আমার এর থেকে বেশি আর কিছু বুঝতে পারছি না। তৃণমূল
কংগ্রেসের যদি আমি বিষয়টা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে একাধিক বাণিজ্য করার ওখানে কথা বললেন, কোটি টাকার বাণিজ্য, এবং সেই সঙ্গে যেটা তুমি বললে যে একটা উন্নয়ন হয়েছে তৃণমূল কংগ্রেস আসার পর, তো তৃণমূল চাইছেও সেখানে দাঁত ফোটাতে, তো 26-এ কি পারবে দাঁত ফোটাতে যেটা বিজেপি চাইছে? হ্যাঁ, কিছু তো দাঁত ফোটাবেই। যে আসনগুলোতে এবার মানুষ শুধুমাত্র, আমার ধারণা পশ্চিমবঙ্গের মানুষ যেরকম আজকের দিনে হিন্দু মুসলমানে কনভার্ট হয়ে গিয়ে সাম্প্রদায়িক রাজনীতিতে প্রায় বিশ্বাস করতে শুরু করে দিয়েছে মানুষ, এটার পাশাপাশি মানুষ তো উন্নয়নটাও দেখে। এবার সেই উন্নয়নের খাতির থেকে কিছুটা ভোট হবে। এবার তৃণমূলের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সংগঠন। ওদের ওখানে উত্তরবঙ্গে বড় বড় নেতা আছে, রবীন্দ্রনাথ বাবু রয়েছে গৌতম দেব, ফলত ওদের সমস্ত জায়গাতেই, এবং ওরা হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওরা দল পাল্টাতে পারে। মানে এই যে ধরো বিজেপি থেকে এই জন বার্লা কিছুদিন আগে ইয়েতে যোগ দিল, তারপর এর আগে দেখলাম কৃষ্ণ কল্যাণী যোগ দিল। ফলত এবার ভোটের আগে কোন ম্যাজিকে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে যে তৃণমূলের জয়েন করিয়ে নেবে। আর তাছাড়া তো আছে ভোট মেশিনারি, রিগিং আছে, ছাপ্পা আছে, রেজাল্ট ম্যানিপুলেট করার কাজকর্ম আছে। এইটা তো একটা বড় ব্যাপার তৃণমূলের কাছে। আর এই যে এখন যা যা হচ্ছে শিক্ষা দুর্নীতি বা ইত্যাদি, টিচারদের রিক্রুটমেন্ট ইত্যাদি, আমার মনে হয় না উত্তরবঙ্গের গরিব খেটে খাওয়া মানুষের উপর সেটা বিরাটভাবে প্রভাব পড়বে। উত্তরবঙ্গের আর তো সেরকম বড় কিছু ঘটছে না, এবং উত্তরবঙ্গের যেটা রাজনীতির একটা মূল জায়গা সেটা হচ্ছে যে রাজবংশী ভোট ব্যাংক। এই রাজবংশী ভোট ব্যাংক কিন্তু ঘুরে গেছিল বিজেপির দিকে 2019 থেকে। 21-এও তারা ঢেলে ভোট দিয়েছিল, কিন্তু আমার ধারণা রাজবংশীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাপোর্টটা দিচ্ছেন, এবং বারবার করে রাজবংশীদের ওখানে মিটিং করা, আলাদা করে কথা বলা, ওদের জন্য আলাদা ডেভেলপমেন্টের ব্যবস্থা করে দেওয়া, তার ফলে রাজবংশী ভোটও এবার আর বিজেপি পাবে বলে মনে হচ্ছে না। আর একটা ব্যাপার হচ্ছে উত্তরবঙ্গে বিজেপি কেন জেতে, তার কারণ হচ্ছে স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষের উত্তরবঙ্গ বোঝাতে আমরা গ্রেটার বেঙ্গলকে বুঝতাম এইভাবে যে বিহারের পূর্ণিয়া কিছুটা ছিল, ওপার বাংলা এখন চলে যাওয়া রংপুর ছিল আমাদের দিকে উত্তরবঙ্গে, আর আসামের কিছুটা অংশ ছিল, সব মিলিয়ে গ্রেটার উত্তরবঙ্গ ছিল। এই যে দেশভাগটা হলো, এর ফলে বিরাট অংশের ওপার বাংলার হিন্দু বাঙালি এই দেশে চলে এসেছিল, যাদের মধ্যে কিছুটা হলেও মুসলিম সমাজের প্রতি একটা ঘৃণা, একটা অবজ্ঞা ছিল। সেইটা বিজেপি অনেক বছর পর এসে কাজে লাগাতে একটা, যাই বলো, পেরেছে। ঘৃণা অবজ্ঞার কারণ আমরা দক্ষিণবঙ্গ বা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যে সকল হিন্দু বাঙালি এসেছিল, তারা মূলত এসেছিল 46-এর দাঙ্গা পরবর্তী সময়, ওই সময়টা থেকে। আর ওই সময়টাই ঢাকা থেকে বিরাট অংশের মানুষ কলকাতায় ব্যবসা করতে আসছে, কলকাতা যেহেতু ব্রিটিশদের রাজধানী ছিল, তো এই দিকটা আসা যাওয়া ছিল তাদের, তারা তাড়াতাড়ি আসতে পেরেছিল। কিন্তু উত্তরবঙ্গে যারা এলো তারা অনেক পরের দিকে এসছে। উত্তরবঙ্গে ধরো বালুরঘাট লাগোয়া যে বর্ডার এরিয়া, যার ওপারটা গেলেই বাংলাদেশের দিনাজপুর, তারপর রংপুর, এই মানুষেরা অনেকটা পরে এসছে। ধরো 52, 53, 55, 60, 65, ইভেন 71-এর যুদ্ধের পরেও কিছু লোক এসছে, 71-এর যুদ্ধের সময়। তো এই সময়টা 47-এর পরবর্তী যে বাংলাদেশ, সেটা তো পশ্চিম পাকিস্তানের হয়ে গেছে। ফলত উর্দু ভাষাভাষীর খান সেনারা, পাকিস্তানি সেনারা হিন্দু বাঙালিদের উপর অত্যাচার করেছে, এবং এই অত্যাচারটা পাকিস্তানি সেনার নামে না হয়ে সামহাও ধর্মীয় কারণে হয়ে গেছে মুসলিমদের অত্যাচার। আসলে অত্যাচার করেছে সেনারা, কিন্তু অত্যাচারের নাম হয়ে গেছে ধর্মের নামে, স্বাভাবিক যা হয়। সেটা হওয়ার কারণে ওপার বাংলার হিন্দু বাঙালি যারা লেট 70 না, আর্লি 70 এসছিল, তারা তাদের মধ্যে, তাদের রক্তে, তাদের ভাবনায় কিছুটা হলেও মুসলিম বিদ্বেষ ছিল। তারা এই বিদ্বেষের কারণ থেকে বিজেপিকে একটু হলেও ভোট দেয়। তুমি দেখবে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর বাদ দিলে মোটামুটি বেশিরভাগই হিন্দু মানুষ থাকে। উত্তরবঙ্গে কিন্তু মুসলিম পার্সেন্টেজ সব জায়গায় বেশি নয়, মানে স্ট্যান্ডার্ড মালদায় যতটা বেশি। তো এইটা একটা ফ্যাক্টর। এবার তো সময় বলবে, এটা তো এখন কে জানে না, জনতা জনার্দন। তারপর ধরো এরপর আছে ক্যান্ডিডেট লিস্ট, কে ক্যান্ডিডেট হবে না হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে কটা মাস লিডার আছে, সেটা তো শুভেন্দু অধিকারীর কাছে আছে, মানে ক্যান্ডিডেট করার মতো মাস লিডার, নাকি আরএসএসের কাছ থেকে নিতে হবে? তুমি বললে শুভেন্দু অধিকারী লবির কথা, তার লবি তো অন্তত 10টা ক্যান্ডিডেট দেবে, সেই ক্যান্ডিডেটগুলো তো একটাও সাধারণ মানুষের সাথে কারো যোগাযোগ নেই, সব আরএসএস করা লোক।
সে আসবে, জিতবে, তারপর সব নয় হয় সংগঠন করবে। ধরো উত্তরবঙ্গের বিজেপির নেতা শঙ্কর ঘোষ, সিপিএম থেকে আসা নেতা, সে তো আলটিমেটলি মাস লিডার। সে দীর্ঘদিন শিলিগুড়িতে কাউন্সিলর ছিল, মানুষের সাথে ওতপ্রোত যোগাযোগ, অশোক ভট্টাচার্যের সাথে ঘুরে বেড়াতো, আজকে তিনি এমএলএ। এইরকম একটা নেতা সুকান্ত মজুমদার কি জোগাড় করতে পারবে আরএসএস থেকে? আরএসএসের কোনো নেতাকে গরিব মানুষ কেন নিজের নেতা মনে করতে যাবে? এইটা কিন্তু ফ্যাক্টর। মমতার কাছে সেই মাস লিডার আছে অনেকগুলো, তাদেরকে দিয়ে মমতা ভোটটা করাতে পারে, যেটা শুভেন্দুর পক্ষে সম্ভব নয়।